हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ডিএ মামলার অর্ডার কপি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখানে কিন্তু দিয়ে দিয়েছে এবং এই অর্ডার কপিতে কী কী তথ্য দেওয়া হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য কিন্তু এসছে অর্ডার কপির মধ্যে। আশা করছি যারা দেখেননি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা অর্ডার কপি অলরেডি দেখে নিয়েছেন তারা স্কিপ করতে পারেন। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ অর্ডার কপি যে ব্যাখ্যাগুলো সেগুলো আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকে কি বলা হচ্ছে বা তাদের যে আইনজীবী যেহেতু সেদিনে কোনো বক্তব্য রাখেনি, সেক্ষেত্রে কি বলা হলো, বাকি কর্মচারীরা কবে তাদের বকেয়া ডিএ পাবেন, মামলার পরবর্তী শুনানি বা কবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে যে কোনো ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন বিষয়টা কি হয়েছে অর্ডার কপিতে তার ডিটেলস আমরা আলোচনা করব। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে গত শুনানি যেটা হয়েছিল, সেখানে 11 নম্বর কোর্টে অর্থাৎ স্পেশাল বেঞ্চে যে শুনানি হয়েছিল সেখানে মামলাটা কোর্ট নাম্বার 11-তে হয়েছিল, আইটেম নাম্বার 301-এর মধ্যে কিন্তু রাখা হয়েছিল এবং এই অর্ডার কপি পাবলিশ হয়ে গেছে, যেখানে পিটিশনার হিসাবে ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস রেসপন্ডেন্ট হিসেবে ছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখুন, আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তো দেখতে পাবেন এখানে 15 তারিখে মামলাটা কিন্তু হয়েছিল, যেখানে মামলার কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে উঠে আসে, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়। বিশেষত মামলাটি শুনানি গ্র্যান্ট ইন এড এবং যে 4 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল একটা কমিটি গঠনের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছিল যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা 5 ফেব্রুয়ারি যে রায়দান তার ভিত্তিতে বলা হয়েছিল যে 29 এপ্রিলের মধ্যে সমস্ত কর্মচারীদের তাদের বকেয়া ডিএ, অর্থাৎ এই মাসে সম্ভবত এই মাসের মধ্যে কিন্তু তাদের বকেয়া ডিএ 25% হারে কিস্তি বেসিসে কিন্তু দিয়ে দেওয়ার কথা। কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মচারীরা ছিল তাদের যে বিজ্ঞপ্তি নম্বর ছিল সেটা হচ্ছে 998। আপনারা সকলে জানেন যারা ভিডিও দেখেছেন এর আগে আমার চ্যানেলে। তো এই 998 নম্বর বিজ্ঞপ্তির যে মানে দ্বিচারিতা করা হয়েছিল, 996 ছিল একটা বিজ্ঞপ্তি, তারপরে ছিল 997 এবং 998। তো এই 998 নম্বর যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মচারী ছিল তাদের বকেয়া ডিএ নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। তো এক্ষেত্রে সেই বিশেষে কিন্তু একটা মিসলিনিয়াস অ্যাপিল করা হয় ইউনিটি ফোরামের তরফ থেকে এবং সেই মামলা গত 15 এপ্রিল মামলাটির শুনানি হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার কপিতে সেরকম যে তথ্যগুলো উঠে এসছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে অনারেবল মিস্টার জাস্টিস ইন্দু মালহোত্রা চেয়ারপারসন রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ, এই যে 4 জন যে কমিটির মধ্যে থাকবেন তারা। এবং নেক্সট 2 নম্বর বলা হচ্ছে অনারেবল মিস্টার জাস্টিস তারলোক সিং চৌহান অ্যান্ড গৌতম ভাদুরী, ফর্মার চিফ জাস্টিস অ্যান্ড জাজ অফ হাইকোর্ট অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো এই 3 জন এবং মোট 4 জন কিন্তু, যেখানে এখানে জাস্টিস ত্রিলোক চৌহান এবং গৌতম ভাদুরী থাকছেন, অনারেবল মিস্টার জাস্টিস ইন্দু মালহোত্রা এবং নিচে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই 4 জন নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়, যেখানে বলা হয় যে তাদের যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছেন এবং তাদের যে বকেয়া ডিএ সেটা মেটানোর জন্য এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সময় সময় রাজ্য সরকারের তরফ থেকে বা অর্থ দপ্তরের তরফ থেকে তাদের কাছে রিপোর্ট পেশ করতে হবে যে তারা কিভাবে ডিএটা প্রদান করছে। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায়দান বা রায়দানের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে বকেয়া ডিএ মেটানোর কথা, সেক্ষেত্রে কিন্তু একটা দ্বিচারিতার প্রশ্ন উঠে আসে যেখানে গ্র্যান্ট ইন এড কর্মচারীদের নিয়ে। তো এই বেসিসেই বলা হয় যে ইট ইজ লাস্টলি সাবমিটেড দ্যাট কন্টেম্পট ডায়েরি নাম্বার যেখানে দেওয়া রয়েছে, আপনাদের এখানে লাইনটা দেখুন যে ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট ইন পারসেন্স অফ দ্য অর্ডার কোয়ার্টার অ্যাবভ নো স্ট্যাটাস রিপোর্ট হ্যাজ বিন ফিল্ড সো ফার। অর্থাৎ তাদেরকে কোনোভাবে এই যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু পেশ করা হয়নি, যদিও সেই মুহূর্তে রিপোর্ট পেশ করার কথা ছিল কিন্তু পেশ করা হয়নি। এটা নিয়ে প্রথমত বলা হয়েছে
এবং সেখানে যে তৃতীয় নম্বর যে বিষয়টা বলা হচ্ছে এখান থেকে যে দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অ্যালং উইথ আদার ম্যাটার্স আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট অফ ডাইরেকশন লিস্ট অফ 6 মে 2026 অর্থাৎ অনারেবল মিনিস্টার জাস্টিসের যে কোর্টে সেখানে কিন্তু তাদের যে রিপোর্ট অর্থাৎ 4 জন যে সদস্য মেম্বার থাকছে রাজ্য সরকার যে অর্থ দপ্তরের তরফ থেকে যে বকেয়া দিয়ে মেটানোর যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু এই 4 জন সদস্যকে রিপোর্টটা পেশ করতে হবে। তো এখানে আমি একটা বিষয় বলে রাখি যে অর্ডার কপিতে কিছু সেরকমভাবে বলা হয়নি, শুধু যেটুকু বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে 4 জন কমিটি রয়েছে এই 4 জন কমিটির সদস্যদেরকে তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট রাজ্য সরকার তরফ থেকে অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত বিষয়গুলো জানাতে হবে এবং তাদের কাছে পেশ করতে হবে। তার বেসিসে কিন্তু যে বিভিন্ন যে বকেয়া ডিএগুলো রয়েছে বা যে সমস্ত রাজ্যের কর্মচারী রয়েছে তাদের বকেয়া ডিএ কী হারে পাচ্ছেন, কবে পাবেন, সে সমস্ত তথ্যগুলো কিন্তু টাইম বাই টাইম তাদের কাছে কিন্তু পেশ করতে হবে। এখন বলার বিষয় একটা যে এই যে পরবর্তী শুনানি সেটা আপনারা একবার দেখে নেন, তারপর কিছু তথ্য আপনার সামনে দিচ্ছি। তো দেখুন এই যে মামলাটা এই মামলাটা কিন্তু যে ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিলেটেড সাইডে আপনারা দেখতে পাবেন যে 21108/2026 যে মামলা এটা কিন্তু 15 তারিখ স্পেশাল বেঞ্চে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। পরবর্তী শুনানি কিন্তু লিস্টেড হয়েছে 6 মে 2026। এখনও পর্যন্ত এটা কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে, কত নম্বর সিরিয়াল রয়েছে তা কিছু বলা হয়নি। তবে এখান থেকে আমি আপনার সামনে কিছু বিষয় বলবো যে এই যে গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীরা রয়েছেন তাদের নিয়ে বকেয়া ডিএ বা বকেয়া ডিএর ব্যাপারে কেন সুপ্রিম কোর্টে সেদিন যে বিচারপতিদের সামনে যে সমস্ত লয়ার বা অ্যাডভোকেট ছিলেন ওনারা কেন কোনো বক্তব্য রাখেননি, বা এখানেও কি কোনো ডিএ নিয়ে আবারও ধামাচাপা শুরু হতে চলেছে, নাকি এই যে ইলেকশন চলছে ইলেকশনের পর নাকি ডিএ মামলা সম্পূর্ণভাবে যে দেওয়ার কথা সেটাতে আবার কোনো মামলা দায়ের হবে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই যে সমস্ত রাজ্যের কর্মচারীরা তাদের যে অধিকার বা প্রাপ্য বা ন্যায্য অধিকার তারা কিন্তু এখনও পর্যন্ত পাননি, কারণ দীর্ঘদিন ধরে এই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছিল, একটার পর একটা তারিখ পে তারিখ কিন্তু পড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত কোনোভাবে রাজ্য সরকারের যদিও কিছু হয়তো কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পেয়েছেন কিন্তু সমস্ত কর্মচারীরা তাদের যে বকেয়া ডিএ যে কিস্তি হিসাবে দেওয়ার কথা সেটা এখনও পর্যন্ত সবার ক্ষেত্রে ঢোকেনি, অ্যাকাউন্টের মধ্যে যায়নি। তো এক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু একটা টালবাহানা শুরু করেছে এবং এখনও পর্যন্ত বাকি যে কর্মচারীরা কবে বকেয়া তাদের ডিএটা পাবেন সেটা নিয়েও কোনো অনিশ্চয়তা অর্থাৎ নিশ্চয়তা নেই, একটা অনিশ্চয়তার পথে রয়েছে। আর এদিকে রাজ্যের যে বাজেট সেখানে কিন্তু বলা হয় যে কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর ব্যাপারে বা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সেটা কিন্তু তাদের ইশতেহারে রাখা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের যে একটা 25% হারে যে ডিএ দেওয়ার কথা সেটা এখনও পর্যন্ত যখন তারা ফলপ্রসূ করতে পারেনি বা তাদের কথা মতো কাজ করতে পারেনি, তাদের রিপোর্ট পেশ করতে পারেনি যে 4 কমিটির সদস্যকে, সেখানে কিভাবে তারা যে 25% হারে ডিএর কথা সেটা দেবে এবং বাকি যে 4% বৃদ্ধির কথা সেটাই কি আদৌ ফলপ্রসূ হবে, এটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত অনেক কর্মচারীদের মধ্যে প্রশ্ন জাগছে। তো কার কার অ্যাকাউন্টে আপনাদের পয়সা ঢুকেছে বা আপনারা যে বকেয়া ডিএ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা বিষয় বলে রাখি যে দ্বিচারিতা যে দেখা দিয়েছে বা যেটা ঘটছে একটার পর একটা, এখান থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই নিয়ে আবারও কিন্তু কোনো নতুন খেলা খেলতে পারে। তো যাই হোক, এই ছিল আপডেট। পরবর্তী কিন্তু শুনানি হবে আগামী 6 মে, সেখানেই কিন্তু বোঝা যাবে যে রাজ্য সরকার তরফ থেকে তারা বকেয়া ডিএ রাজ্যের কর্মচারীদের আদৌ মেটাতে পারবে কি পারবে না, তাদের রিপোর্ট পেশ করতে পারবে কি পারবে না। পরবর্তী শুনানিতে কিন্তু এই যে গ্র্যান্ড ইন্ড এড তাদের নিয়ে কি বলা হচ্ছে সেটাও কিন্তু একটা জানার বিষয় থাকছে। সাথে সাথে এই যে 4 কমিটির যে 4 জনের যে কমিটি একটা সদস্য তৈরি করা হয়েছে বা কমিটি তৈরি করা হয়েছে, তো এই সদস্যদের ভিত্তিতে আদৌ রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফ থেকে কোনো রিপোর্ট পেশ করবে কি করবে না সেটা নিয়েও কিন্তু পরবর্তী শুনানিতে একটা তুমুল আলোচনা হতে পারে। তো এই ছিল আপনাদের সামনে কিছু আপডেট, যদিও সেরকম কিছু এখনও পর্যন্ত আপডেট আসেনি। পরবর্তী 6 মে যে শুনানি সেক্ষেত্রে এই অর্ডার কপির ভিত্তিতে যে 4 জন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা
উঠে আসবে বা তুলে ধরা হবে এবং বিচারপতিদের যে রায়দান সেখানে কিন্তু বলা হয় যে চারজন যে সদস্যের কমিটি সেখানে কিন্তু তাদের সম্পূর্ণ তথ্য পেশ করতে হবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে। তো পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।